স্বাগত। এখন সকালে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। দিন যত যাবে আসলে সমাধান না হলে যে প্যাসেঞ্জার যে লোড সেটা আরও কমতে থাকবে এবং একটা সময় তো ফ্লাইট ফ্রিকোয়েন্সি আসলে আমাদেরকে আরও কমিয়ে দিতে হবে। আসার প্রেশারটা সুন্দর, যাওয়ার প্রেশারটা একটু কম ছিল। এটা আরও কিছুদিন আমরা অবজার্ভ করব। অবজার্ভ করার পরে আমাদের ম্যানেজমেন্ট ডিসিশন নেবে। যাত্রী না থাকলে ভাড়া কমিয়ে লাভ কি? তো সেই বিবেচনায় আমরা দেখলাম যে একেবারেই আর পারা যাচ্ছে না চালানো, তখনই বাধ্য হয়ে আমরা বন্ধ রেখেছি। সংকটে বাংলাদেশ ভারত আকাশপথে যোগাযোগ, যাত্রী কমায় বন্ধ হচ্ছে ভারতগামী ফ্লাইট। ভিসা জটিলতায় স্থায়ীভাবে ফ্লাইট বন্ধের শঙ্কা। কেন এমন পরিস্থিতি? এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত। কিভাবে দাঁড়াবো, মানে ক্ষয়ক্ষতি নিয়ে বেশি চিহ্নিত আছে। ফ্রিজ, তারপরে মুরগি, মাছ সব পড়ে গেছে। মানুষের হাতে টাকা পয়সা নেই, দোকানে বেচা বিক্রি একেবারেই কম। পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা সৌহার্দ্য ভূমিকা বিনষ্ট করতে চায়, তাহলে কিন্তু আপনার আর আমার মধ্যে সম্পর্ক ভালো থাকবে। পরিবহন সেক্টর যেমন হুমকির মুখে, তেমনই হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে সব কিছু কিন্তু ক্ষতির সম্মুখীন। 3 দিনের অবরোধে ভেঙে পড়েছে পাহাড়ের অর্থনীতি। সংকট দীর্ঘায়িত হলে প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। সবার মনে এখন একই প্রশ্ন, সংঘাত থামবে না আরও বাড়বে? এখন সকালে এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই বাংলাদেশ ভারত ফ্লাইট প্রসঙ্গ। প্রথমে ঢাকা কলকাতা নভো এয়ারের ফ্লাইট বন্ধ দিয়ে শুরু, এরপর বন্ধের তালিকায় যুক্ত হয় ইউএস বাংলার চট্টগ্রাম কলকাতা ফ্লাইট। এদিকে বন্ধ না হলেও অর্ধেকে নেমেছে বিমানের চেন্নাই, দিল্লি ও কলকাতা রুটের ফ্লাইটগুলো। এয়ারলাইন্সগুলো বলছে এভাবে চলতে থাকলে স্থায়ীভাবে ব্যবসা গুটিয়ে বিকল্প রুট খুঁজতে হবে তাদের। বিস্তারিত জানাচ্ছেন নাইম আবির। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের একদিন পর বাংলাদেশে ভারতের ভিসা সেন্টারগুলো বন্ধ ঘোষণা করা হয়। এর ঠিক 4 দিন পর 11ই আগস্ট সেন্টারগুলো খুলে দেওয়া হয়। সেন্টার খুললেও আগের আবেদনের ভিসা ডেলিভারি দেওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে না নতুন কোনো আবেদন। আবার ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে আটকের ভয়ে ভারতমুখী হচ্ছেন না অনেকেই। এতেই সংকটে বাংলাদেশ ভারত আকাশপথের যোগাযোগ। ঢাকা থেকে চেন্নাই, কলকাতা ও দিল্লি রুটে ধারণ ক্ষমতার 50% যাত্রীও মিলছে না। বাধ্য হয়েই রুটগুলোতে বন্ধ হচ্ছে ফ্লাইট চলাচল। ঢাকা থেকে ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান, ইউএস বাংলা ও নভো এয়ার। ঢাকা কলকাতা রুটে সপ্তাহে 7টি ফ্লাইট পরিচালনা করা নভো এয়ার যাত্রী সংকটে প্রথমে ফ্লাইট নামিয়েছিল 3-এ, তাতেও 50% যাত্রী পাচ্ছিল না এয়ারলাইন্সটি। বাধ্য হয়েই গেল 16 সেপ্টেম্বর থেকে পুরোপুরি ফ্লাইট বন্ধ করে দেয় তারা। যাত্রী থাকলে ফ্লাইট চলবে, না থাকলে একটা সার্টেন টাইম পরে আপনাকে একটা অপ্রিয় হলেও একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তো আমাদের যেটা হয়েছে, আমরা তো ইন্ডিয়াতে শুধু কলকাতায় অপারেট করতাম, ডেইলি একটা করে ফ্লাইট ছিল। এই যে যখন ভিসাটা প্রথমে বন্ধ হলো, এটাতে দেখা যাচ্ছে যে যাত্রী কমে যাচ্ছে। তো কমতে কমতে এমন একটা লেভেলে আসলো, আমরা 7টা ফ্লাইট থেকে সপ্তাহে 3টা ফ্লাইট করলাম। তারপর দেখা যায় 50%-40%-এর বেশি লোড হচ্ছে না। তো আপনি ভাড়া কত কমাবেন? যাত্রী না থাকলে ভাড়া কমিয়ে লাভ কি? তো সেই বিবেচনায় আমরা দেখলাম যে একেবারেই মানে আর পারা যাচ্ছে না চালানো, তখনই বাধ্য হয়ে আমরা বন্ধ রেখেছি। কলকাতা রুটে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে 21টি ফ্লাইট পরিচালনা করত। যাত্রী সংকটে এই এয়ারলাইন্সটিও চট্টগ্রাম কলকাতা ফ্লাইট বন্ধ করেছে। আর চেন্নাই রুটে সপ্তাহে 11টি ফ্লাইট থেকে কমে দাঁড়িয়েছে 5-এ। আগে যেখানে অলমোস্ট 11টা ফ্লাইটে প্যাসেঞ্জার লোড ছিল নিয়ারলি মোর দেন আসলে 90%, সেখানে আমি বলবো যে এখন 5টা ফ্লাইট অপারেট করার পরে সেটা লোড ফ্যাক্টর চলে আসতেছে নিয়ারলি 50-60%। মানে এইটা দিন যত যাবে আসলে সমাধান না হলে এই লোড মানে আমি বলবো যে প্যাসেঞ্জার যে লোড সেটা আরও কমতে থাকবে এবং একটা সময় তো ফ্লাইট ফ্রিকোয়েন্সি আসলে আমাদেরকে আরও কমিয়ে দিতে হবে। বিকজ যে আমাদের যে অপারেশন কস্ট আছে সেটা তো অ্যাটলিস্ট মানে যতক্ষণ পর্যন্ত মিনিমাইজ না করা যাবে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের এই রুটটাকে সাস্টেন করাটা টাফ হয়ে যাবে। চাপে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও।
আগে কলকাতা রুটে সপ্তাহে 14টি ফ্লাইট পরিচালনা করত বিমান, এখন সেই সংখ্যা নেমেছে 7-এ। এছাড়া কমেছে চেন্নাই ও দিল্লি রুটের ফ্লাইট সংখ্যা। ফ্লাইট কমিয়েও কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না তাদের। তো আমাদের হচ্ছে গিয়ে অনেক প্রথম থেকে আসার এটা কিন্তু আমাদের ফুল ফ্লাইট আসতেছে, আসার প্রেশারটা সুন্দর, যাওয়ার প্রেশারটা একটু কম ছিল, 30% টু 40-45 এরকম ছিল। এটা আস্তে আস্তে একটু বাড়ছে। তো এটা আরও কিছুদিন আমরা অবজার্ভ করব, অবজার্ভ করার পরে আমাদের ম্যানেজমেন্ট ডিসিশন নেবে যে বলবে কিনা গভর্নমেন্টকে। এয়ারলাইন্সগুলো বলছে ভিসা জটিলতায় এমন দীর্ঘসূত্রতা চলতে থাকলে এই রুটগুলো থেকে স্থায়ীভাবে ব্যবসা গুটিয়ে বিকল্প রুট খুঁজতে হবে তাদের। নাইম আবির, এখন, ঢাকা। পাহাড়ি বাঙালি সংঘাত ঘিরে টানা 3 দিনের অবরোধে ভেঙে পড়েছে পাহাড়ের অর্থনীতি আর স্বাভাবিক জীবনযাত্রা। টানা অবরোধে রোজগার হারিয়েছে পাহাড়ের প্রান্তিক চাষি, ছোট দোকানি কিংবা পরিবহন হোটেল মোটেল মালিকরা। এই সংকট দীর্ঘায়িত হলে প্রভাব পড়বে পাহাড়ের পুরো অর্থনীতিতে। হোসাইন জিয়াদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রিফাত। জুমের পাকা সোনালী ধানে রঙিন সবুজ পাহাড়, সে ফসল ঘরে তুলতে ব্যস্ত পাহাড়িরা। সোনালী ধান ঘরে আনা অনেকটা উৎসবের বার্তা নিয়ে আসে 3 পার্বত্য জেলায়, অথচ শান্ত পাহাড়ে এখন হাসি নেই কারো মাঝে। দীঘিনালার আগুনের উত্তাপ ছড়িয়েছে পাহাড় ও সমতলে। আগুনের ধ্বংসাবশেষ থেকে শেষ সম্বল হাতড়ে বেড়াচ্ছেন পাহাড়ি ও বাঙালি ব্যবসায়ীরা। কেউ কেউ চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। শুধু দীঘিনালার এ বাজারেই ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক দোকান, যেখানে ক্ষতির পরিমাণ 50 লাখ টাকারও বেশি। আমাদের তো আগেও দোকান পুড়ে গেছে স্যার, এখন কিভাবে দাঁড়াবো, মানে ক্ষয়ক্ষতি নিয়ে বেশি চিহ্নিত আছে। ঘরেও মানে পরিস্থিতি ভালো না। লক্ষ টাকার মানে দোকানে মাল সামানা ছিল, প্রত্যেক দোকানে, বাঙালি দোকানে আরো বেশি। ফ্রিজ, তারপরে মুরগি, মাছ সব পড়ে গেছে। আমি এই ব্যবসা করি আর কি, সব ঘুরে চাষ করে দিয়েছে, নিয়ে গেছে। বাজার থেকে কয়েক কিলোমিটার দূরে এ পাড়া, সবার চোখে মুখেই উদ্বেগ। বন্ধ দোকানপাট আর নিস্তব্ধ সড়ক জানান দেয় চাপা আতঙ্কের। সবার মনে একই প্রশ্ন, আগামী দিনে পাহাড় কি শান্ত হবে, নাকি এই আগুনে ছাই হবে দশকের পর দশক একসাথে বসবাসের ঐতিহ্য। এমন অবস্থায় চলা অবরোধে ভেঙে পড়েছে 3 পার্বত্য জেলার অর্থনৈতিক ব্যবস্থা। পাহাড়ে চাষ হওয়া লাখ লাখ টাকার ফসল আনা যাচ্ছে না বাজারে। প্রান্তিক চাষি থেকে ছোট দোকানি বা উদ্যোক্তা, সবার আয়ই এখন বন্ধ। পাহাড়ে পর্বতে যাইতে পারেন, একটা আতঙ্ক কাজ করতেছে, মানুষের হাতে টাকা পয়সা নেই, দোকানে বেচা বিক্রি একেবারেই কম। জামালাটার পরে আপনার যেখানে 200 কেজি 300 কেজি মাছ খাইতো, মানে চলতো, ওখানে মনে করেন যে চাহিদা কমে গেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষতি করি, পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে যদি আমরা বিনষ্ট করতে চাই, তাহলে কিন্তু আপনারা আমার মধ্যে সম্পর্ক ভালো থাকবে না। খাগড়াছড়ি দীঘিনালা হয়ে অপরূপ সৌন্দর্যের সাজেক দেখতে প্রতিদিনই ছুটে যান হাজারো পর্যটক। বলা যায় এ জেলার শতাধিক হোটেল মোটেল, রেস্টুরেন্ট বা পরিবহন সবই পর্যটন নির্ভর। সংঘাতের জেরে খাগড়াছড়ি এখন পর্যটক শূন্য। সব মিলে শুধু পর্যটন খাতেই ক্ষতির পরিমাণ 1.5 কোটি টাকারও বেশি। এদিকে সাজেক গিয়ে আটকা পড়েছেন অন্তত 800 পর্যটক। খাদ্য সংকটে পড়েছেন তারা। যানবাহন বলেন বা আবাসিক হোটেল, রেস্টুরেন্ট বা আদার্স যত কিছু আছে সবগুলোর সম্মুখীন, মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা নাকি এমনও পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, মানে ঠিকমতো পানিও পাচ্ছে না। টানা অবরোধে স্থবির 3 জেলার যোগাযোগ ব্যবস্থা। যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ থাকার প্রভাব পড়েছে পুরো অর্থনীতিতে। একদিকে উৎপাদিত ফসল যেমন বিক্রি করা যাচ্ছে না, তেমনি সমতল থেকেও আনা যাচ্ছে না কোনো পণ্য। এতে গত 3 দিনে শুধু খাগড়াছড়িতে পরিবহন খাতে ক্ষতির পরিমাণ 1.5 কোটি টাকা। পরিবহন সেক্টর যেমন হুমকির মুখে, তেমনি পাশাপাশি আপনার হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে সব কিছু কিন্তু ক্ষতির সম্মুখীন। আমাদের গড়ে প্রতিদিনই আমরা হিসাব করে চাইছি আমাদের প্রায় 50 লক্ষ টাকার মতো করে ক্ষতি হচ্ছে। আগুন কিংবা দাঙ্গার ঘটনায় পাহাড়ে যে আর্থিক ক্ষতি হয়েছে সেটি হয়তো কাটিয়ে ওঠা সম্ভব, কিন্তু হিংসারে আগুনে যে সম্প্রীতির ক্ষয়ক্ষতি হলো সেটি কি আর
ফিরিয়ে আনা সম্ভব হবে? ক্ষতিগ্রস্তরা দাবি করছেন যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এখানকার সম্প্রীতি নষ্ট করেছে, তাদেরকে অবশ্যই উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। তাদেরকে বিচারের মুখোমুখি করা না হলে এই ধরনের দাঙ্গার ঘটনা আগামী দিনে পুরো পাহাড়কে অস্থির করে তুলতে পারে। হোসাইন জিয়াদ, এখন দীঘিনালা, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭ বছরে বান্দরবানে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেনি। সম্প্রতি এই সহিংসতার পর রাঙ্গামাটি, খাগড়াছড়ি অস্থিতিশীল হলেও বান্দরবানে রয়েছে শান্তিপূর্ণ পরিবেশ। রিজভি রাহাতের তথ্য, ছবিতে দেখুন প্রতিবেদন। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই ৩ পার্বত্য জেলায় পাহাড়ি বাঙালি মিলিয়ে অসংখ্য জাতিগোষ্ঠীর বসবাস। বছরের পর বছর ধরে সংঘাত, সহিংসতা ও অসন্তোষের পর ১৯৯৭ সালে করা হয় পার্বত্য শান্তি চুক্তি। এরপরও মেটেনি বিভেদ, থামেনি সংঘাত। সবশেষ বৃহস্পতি ও শুক্রবার দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডে রাঙ্গামাটি, খাগড়াছড়িতে ৪ জন নিহত হন। আহত হন অনেকে। উত্তেজনা ছড়িয়ে পড়ে পার্বত্য চট্টগ্রামের ২ জেলায়। তবে বান্দরবানে সম্প্রীতি বজায় রেখেছেন সব সম্প্রদায়ের মানুষ। আমরা বান্দরবানে মনে করি যে এই সম্প্রীতি বজায় থাকছে এবং সামনেও এই ধরনের কোনো ঘটনা আমাদের বান্দরবানে পরিলক্ষিত হবে আমরা আশা করছি। অদ্যাবধি পর্যন্ত পাহাড়ি বাঙালিদের মধ্যে আমাদের যে শান্তি, সম্প্রীতি, সহাবস্থান যেটা ছিল, আগামী দিনগুলোতেও আমরা এভাবেই থাকতে চাই। সহিংস কোনো ঘটনায় যাব না, আমরা ভুল তথ্য বা উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড করব না, চালাবো না। এই ধরনের সাম্প্রদায়িক হামলা যেন না হয়, এই জন্য আমাদের পাহাড়ি বাঙালি, আমাদের পারস্পরিক সহযোগিতার মনোভাব আমাদের অবশ্যই রাখতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বান্দরবানে অটুট রয়েছে শান্তি ও সম্প্রীতি। আগামীতেও এমন অবস্থা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান তাদের। আমরা চাই না কোনো সংঘর্ষ, আমরা চাই না কোনো হানাহানি। আমরা চাই পাহাড়ি বাঙালি, যদি আমরা এখন দীর্ঘদিন থেকে বলা হচ্ছে যে বান্দরবান জেলাটা সম্প্রীতির জেলা, এই সম্প্রীতির জেলা, এইটা এই সুনামটা যেন অক্ষুণ্ণ থাকে। আমরা যার যার ধর্ম, যার যার ঐতিহ্য, যার যার সংস্কৃতিকে আমরা লালন করি, পালন করি এবং সম্মান করি। আমরা রাঙ্গামাটি, খাগড়াছড়ির মতো অবস্থান আমরা দেখতে চাই না। যার যার বক্তব্য গভর্নমেন্টের কাছে উপস্থাপন করব আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য। গভর্নমেন্ট একটা ফাইনাল সিদ্ধান্ত দিবে। আমরা নিজেরা কখনো মারামারিতে যাব না, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে আগে থেকেও ছিল। এদিকে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব পক্ষের প্রতিনিধিদের সঙ্গে সভা করেছেন প্রশাসনের কর্মকর্তারা, যেখানে কোনো সহিংসতায় না জড়ানোর আহ্বান জানানো হয়। সম্প্রীতির বান্দরবান ধরে রাখার জন্য প্রশাসন সর্বদা সতর্ক অবস্থায় থাকে এবং সবাইকে সাহায্য সহযোগিতা করে থাকে এবং পাহাড়ি বাঙালিরা যেভাবে তাদের অনুষ্ঠান সম্পন্ন করতে চায়, সকল অনুষ্ঠান সার্বিক সহযোগিতা করে থাকে। বান্দরবান জেলায় বাস করে মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরা, লুসাই, খুমি, বোম, খোয়াং, চাক, পাংখো, তঞ্চঙ্গা বাঙালি সহ 12টি জাতিগোষ্ঠীর মানুষ। এখন বান্দরবান। ফ্লুইড সাপোর্ট ছাড়া ঢাকায় ডেঙ্গু রোগীর রেকর্ড করার কারণে শক সিনড্রোম হলে চলে গিয়ে মৃত্যু ঝুঁকি বাড়ছে রোগীদের। এদিকে ঢাকার বাইরে রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসকদের। কোনো হাসপাতালেই সিট খালি নেই। জরুরি ভিত্তিতে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মেহেরিন আইনের প্রতিবেদন। ডেঙ্গু আক্রান্ত একমাত্র মেয়েকে নিয়ে একটা সিটের জন্য কিভাবে হাসপাতালে ঘুরেছেন তারই কাগজপত্র দেখাচ্ছিলেন রাজধানীর নন্দীপাড়া এলাকার স্বপ্না আক্তার। মুগদার জরুরি বিভাগে রাতভর জ্বরে জ্ঞান হারানো মেয়েকে নিয়ে কেঁদেছেন একটি সিটের জন্য। আমি একা মানুষ, আমার কেউ নাই চারপাশে। মা বাবা ছিল, মারা গেছে, তো বাবাও গেছে, শুধু ওই আমার সব। এখানে আইসা বলছি যে দেখেন আমার মেয়েটা ভর্তি রাখেন, একটা মেধাবী ছাত্রী, পরীক্ষাও চলতেছে, পরীক্ষা দিতে পারতেছে না, আপনারা যদি ভর্তি রাখেন, আমার মেয়েটা মারা গেলে আমার কেউ নাই গা। তো ওনারা মানে নাই, কয় বেড নাই, বেড না থাকলে আমরা কই ভর্তি রাখুন। প্রতি বছরের মতো এবারও ডেঙ্গু রোগীর চাপ সামলাতে অনেকটা হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। চলতি মাসে মুগদা হাসপাতালে ঢাকার ভেতরের রোগীর পাশাপাশি বেড়েছে ঢাকার বাইরের ডেঙ্গু রোগীর সংখ্যা। মাদারীপুর থেকে অসুস্থ মেয়েকে নিয়ে এসেছেন হালিমা বেগম। মা জ্বরে কাবু, তাই এই 3 মাসের বাচ্চাকে সামলাচ্ছেন তার দাদি আর নানি। মানে জ্বর আসতো আর কি, কাঁপানি ওঠে, যখন জ্বর আসে তখন কাঁপানি ওঠে। এছাড়া ঢাকার বাইরে বন্যা কবলিত এলাকা থেকে এসেছেন অনেকেই, যাদের বেশিরভাগেরই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে জানান স্বজনরা।
মশার উপদ্রবটা বেড়ে যাওয়ার কারণে ডেঙ্গুটা হয়েছে অনেক। আমি ফেনী থেকে এসেছি ডেঙ্গু নিয়ে। টেস্ট করতে গেলে যে আমাদেরকে যেতে হয়, এটা একটু হয়রানি হয়। খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল, যা ভাষায় প্রকাশ করার মতো আমি বুঝতে পারতাম না, কথা বলতে পারতাম না, খাওয়া দাওয়া বন্ধ ছিল। এগুলোতে ডাক্তার দেখে তারপরে আমাকে ইয়া করছে আর কি, পাঠাই দিছে ডাক্তার, যে আপনার টাকা চলে যায়। 2,36,000 ছিল, এখন বর্তমানে আছে আপনার 1,85,000। খারাপের দিকে, ভালো তো দেখতেছি না। ডায়রিয়া আবার আছে, আপনার পাতলা পায়খানা আছে। মুগদা হাসপাতালটির সহকারী পরিচালক জানান, ফ্লুইড সাপোর্ট ছাড়া রোগী রেফার করার কারণে শক সিন্ড্রোমে চলে গিয়ে মৃত্যু ঝুঁকি বাড়ছে ঢাকার বাইরের রোগীদের। যদি রেফার করা লাগে তাহলে অবশ্যই একটা সাপোর্ট দিয়ে রোগীকে রেফার করতে হবে। এখন রোগী যদি শকে থাকে, রোগী শকে থাকার পর তাকে বলা হলো যে রেফার করে দিল মুগদা মেডিকেলে বা ঢাকাতে কোনো মেডিকেলে, এখন আসা যাওয়ার মধ্যে 4 থেকে 5 ঘন্টা কিন্তু সে উইদাউট সাপোর্টে চলে আসে। এখন আমি প্রথমে বলবো যে ওদেরকে একটা অ্যাটলিস্ট ফ্লুইড লাগিয়ে তারা রেফার করেন, তাহলে সেই সাপোর্টটা পাবো। ডিএনসিসি হাসপাতালেও চলতি মাসে বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা। মৃত্যু বাড়ার পেছনে রোগীদের একাধিক শারীরিক জটিলতা, দেরিতে হাসপাতালে আসা, ঢাকার বাইরের রোগীদের অতি উৎসাহী হয়ে ঢাকায় আসাকে দায়ী করলেন হাসপাতালটির পরিচালক। রোগী যখনই বাড়ে তখনই মৃত্যু বাড়ে। বিশেষ করে ডেঙ্গির সাথে যদি তার কোমরবিডিটি থাকে বা অন্য কোনো ফ্যাক্টর থাকে, তখন কিন্তু তার ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও যদি রোগীরা অনেক সময় লেটে রেসপন্স করে, বেশিরভাগ রোগী যদিও ঢাকার, কিন্তু ঢাকার বাইরে থেকেও কিছু রোগী ভর্তি হচ্ছে, বিশেষ করে বরগুনা, পটুয়াখালী এসব অঞ্চল থেকেও আমাদের এখানে রোগী আসছে। যেই চিকিৎসা এখানে পাবেন সেই চিকিৎসা বরিশাল মেডিকেলে পাবেন, জেলা হাসপাতালে পাবেন, এবং রোগীর জীবনের জন্য ঝুঁকি নিয়ে আপনারা ঢাকার দিকে আসার দরকার নেই। শুধুমাত্র এই মাসেই ডেঙ্গুতে মৃতের সংখ্যা 40 ছাড়িয়েছে। গত এক সপ্তাহের পরিসংখ্যান দেখলে 14 সেপ্টেম্বর ডেঙ্গুতে 3 জন, 15 সেপ্টেম্বর 1 জন, 16 সেপ্টেম্বর 1 জন, 17 সেপ্টেম্বর 5 জন, 18 সেপ্টেম্বর 6 জন, 19 সেপ্টেম্বর 3 জন এবং 20 সেপ্টেম্বর 2 জনের মৃত্যু হয়েছে। ঢাকার বাইরে স্বাস্থ্য কাঠামো থাকলেও জনবল নেই, তাই চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। একটা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত ধরনের রোগী একত্রে ভিড় করছে, এইটাকে আমাদের বিকেন্দ্রীকরণ করা দরকার। গ্রামাঞ্চলে বিকেন্দ্রীকৃত কাঠামো আছে, আপনার কমিউনিটি ক্লিনিক আছে, তারপর উপজেলা হাসপাতাল আছে, সেখানে কিন্তু প্রয়োজনীয় জনবল এবং সরঞ্জামাদি নাই, সেখানে কাঠামোর সমস্যা নেই। আবার শহরাঞ্চলে সব কিছু মেডিকেল কলেজ হাসপাতালে যথেষ্ট পরিমাণে লজিস্টিক্স আছে, ইভেন ডাক্তারদেরকে বিভিন্ন জায়গা থেকে এখানে নিয়ে আসা হয়, কিন্তু তারা রোগীর চাপ সামলাতে পারে না, অসম্ভব। এডিস মশা নিয়ন্ত্রণে বিজ্ঞানভিত্তিক সমন্বিত মশক ব্যবস্থাপনার প্রয়োগ না ঘটলে অক্টোবরে ডেঙ্গু আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে শঙ্কা প্রকাশ কীটতত্ত্ববিদদের। জুলাই মাসেই আমরা আমাদের গবেষণা থেকে ফরকাস্টিং করে বলেছিলাম যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে। সে সময় আমরা স্পষ্টই বলেছিলাম যদি এখনই এডিস মশার নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে জোরদার করা না যায় তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এই মুহূর্তে আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। ডেঙ্গু রোগীর সঠিক ঠিকানা সংগ্রহ করে সেই ঠিকানা ধরে 200 গজের মধ্যে এডিস মশার উড়ন্ত যে মশাগুলো আছে সেগুলোর মৃত্যুটাকে নিশ্চিত করতে হবে। ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি কমাতে জনসম্পৃক্ততার মাধ্যমে সব পক্ষকে একসঙ্গে কাজ করার পাশাপাশি মানুষকে সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। এখন সকালে একটা বিরতি নিয়ে ফিরছি একটু পর, সাথে থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। বন্যা পরবর্তীতে কুমিল্লায় পাসপোর্ট অফিসে বেড়েছে সেবা গ্রহীতাদের উপচে পড়া ভিড়। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দুর্ভোগ বাড়ছে। পাসপোর্ট কর্মকর্তারা বলছেন কুমিল্লায় আরও একটি পাসপোর্ট অফিস স্থাপন করার সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পরিস্থিতির উন্নতি হবে। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। আমরা 7টা বাজে আসছি, তো এখন হয়ে গেছে 4-5 ঘন্টা। আর এখানে তো মানে বাচ্চার খাওয়ানোর কোনো রুম টুমও একদম সুবিধা পাচ্ছি না। তপ্ত রোদে সহস্রাধিক মানুষের অপেক্ষা কুমিল্লা পাসপোর্ট অফিস চত্বরে। ভোর থেকেই ভিড় করেন সেবাগ্রহীতারা। চাপ সামলাতে হিমশিম সেবাকর্মীদের। বিরামহীন কাজ চলে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা পাসপোর্ট অফিসের এই চিত্র প্রতিদিনের। আমি আবেদন ক্যান্সেল জমা দিছি, আবার বলে আমাকে আবার 1 সপ্তাহ পরে আসার জন্য। 1 সপ্তাহ পরে তো আমাদের এই নিয়ে আবার 4 বার আসা হয়েছে। আমি সিরিয়াল ধরে রয়েছি 642, তখন আমাদের সিরিয়াল তো 2 ঘন্টা এই জায়গায় বসে রয়েছে, দেরি হইতেছে। টাকা দিলে হ্যাঁ ভিতরে একদম দিয়ে দেয়, না দিলে হ্যাঁ দাঁড়া করে রাখে। এখন 700 নম্বর সিরিয়াল, এখন কি আজকেও কি এভাবে যাইতে হইব? বিদেশ থেকে আসি আমি এখানে আছি 3 দিন, ফর্ম টরম জমা দিয়ে এখন সিরিয়াল পাইতেছি না, অনেক কষ্ট, অনেক হয়রানি হইতেছে।
8টি বুথে দিনে 480 জনের তথ্য যাচাই ও ছবি তোলার সক্ষমতা থাকলেও প্রায় 3 থেকে 4 গুণ বেশি মানুষ পাসপোর্টের তথ্য নিবন্ধন ও নবায়ন করতে আসেন। সকাল থেকে সিরিয়াল নাম্বার নিতে ভিড় দীর্ঘ হতে থাকে গেটের বাইরেও। নারী, শিশু, বৃদ্ধরাও পাসপোর্ট নিবন্ধন করতে এসে বিড়ম্বনায় পড়ছেন। যারা ফরম পূরণে ভুল করছেন তাদের ভোগান্তি আরও বেশি। দালালের দৌরাত্ম্য কমলেও বেড়েছে দুর্ভোগ। 10,000 টাকার লোক যারা সুপার এক্সপ্রেস, তার সুপার এক্সপ্রেস একটা লাইন করে দেওয়া উচিত, এক্সপ্রেস একটা লাইন দেওয়া উচিত, যারা নর্মাল তার নর্মাল একটা লাইন করে দেওয়া উচিত। 2 দিন ফেরত গেছি, তো আজকে যদি আমি ফেরত চলে যাই, তো আমি পাসপোর্ট করতে আইসা যদি আমার প্রত্যেকদিন যদি আপনার 500 টাকা খরচ যায়, তো 1500 টাকা আমার চলে গেল, আর তো আমি তো সময় তো আমার গেলই। কুমিল্লায় 17 উপজেলায় প্রায় 65 লাখ মানুষের বসবাস। জেলার প্রায় 15 লাখ মানুষ প্রবাসে বসবাস করেন। বিদেশে যেতে হজ ও ট্যুরের জন্য পাসপোর্টের চাহিদা রয়েছে। অনলাইনে দেয়া তারিখ ও সময় অনুযায়ী সাক্ষাতের সময় মিলছে না, মানা হচ্ছে না ক্যাটাগরি ভিত্তিক পাসপোর্ট তৈরির নির্দেশনাও। শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে কার্যক্রম, বললেন পাসপোর্ট কর্মকর্তারা। শিডিউল সিস্টেমটাও চালু হয়েছে। আমরা এখন আপাতত যেটা আছে আমরা ব্যাকলগ আর শিডিউলটা আমরা তুলব। প্রতিদিন আমাদের ওই ব্যাকের কিছু লোক থাকবে। এইটা আমরা আশা করি 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে আমরা একদম স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসতে পারবো। রিসিভিং সেন্টারও যদি বাড়ে, জনগণ একটু স্বস্তির সঙ্গে সেবাটা নিতে পারবে। কুমিল্লায় আরও একটি পাসপোর্ট অফিস করার সরকারি সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন হয়নি এখনো। প্রতিদিন সকাল থেকে প্রায় 4 থেকে 5,000 মানুষ ভিড় করেন দেশের শীর্ষ রেমিটেন্স প্রদানকারী জেলা কুমিল্লার এই পাসপোর্ট অফিসে। এখানে আসা সেবাগ্রাহীরা বলছেন দিনের পর দিন এই পাসপোর্ট অফিসে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। তাই সেবা কার্যক্রমকে আরও দ্রুত করার আহ্বান তাদের। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। দুগ্ধ উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ি। এখানকার গবাদি পশুকে গোচারণভূমিতে রেখে পরিচর্যা করা হলেও প্রতি বর্ষায় পানিতে তলিয়ে যায় পুরো চারণভূমি। এই পানি থেকে আশ্বিন মাস পর্যন্ত থাকছে। কাঁচা ঘাস না থাকায় গবাদি পশুকে শুকনো খাবার খাওয়ানোয় কমছে দুধের উৎপাদন। অন্যদিকে গোখাদ্যের দাম বাড়ায় প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে খামারিদের। ইমরান শেখের ক্যামেরায় রিফাত রহমানের প্রতিবেদন। সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ি এলাকা। এখানেই রয়েছে দেশের সর্ববৃহৎ গোচারণ ভূমি। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিলভিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই অঞ্চলে গড়ে ওঠে শত শত দুগ্ধ খামার। বর্ষায় পানিতে তলিয়ে গেছে পুরো সবুজ চারণভূমি। এই সময় গবাদি পশুকে বাড়িতে রেখে শুকনো খাবার খাওয়াতে হয় খামারিদের। চারণভূমিতে 3 থেকে 4 মাস পানি থাকায় শুকনো খড় আর দানাদার খাদ্যের উপরই নির্ভরশীল থাকতে হয় তাদের। শুকনো খাবার খাওয়ানোর ফলে প্রতিদিন গড়ে দুধের উৎপাদন কমেছে 30 থেকে 40%। খাদ্যের দাম বেশি, এই কারণে আমরা খামারিরা অনেক লস খাচ্ছি আর কি। 1 লিটার দুধ দিয়ে মনে করেন যে দেখা যায় যে ওই হাফ কেজি 3 পোয়া 700 গ্রাম এরকম খাদ্য হয়। যেহেতু কাঁচা ঘাস থাকবে না বা গরু বছর পায় না, দুধ উৎপাদন এমনিতে কমে যায়। প্রায় শতকরা 30 থেকে 40% দুধ উৎপাদন কমে যায়। এখন বর্ষার মৌসুম, 5টা-6টা মাস আমাদের গরু পালা খুব কষ্টদায়ক। খামারিরা বলছেন খড়ভুসি সহ প্যাকেটজাত গোখাদ্যের দাম বাড়ায় দুধ বিক্রি করে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে তাদের। সেই সাথে বর্ষায় খুরা রোগ ও লাম্পি স্কিন সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে গবাদি পশু। প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ে এই দুগ্ধ শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন খামারিরা। বর্ষা মৌসুমে আমাদের গরু যখন বাড়িতে নিয়ে আসা হয়, বাড়িতে নিয়ে আসার পর জায়গা সংকুলন, পাশাপাশি শুকনো মৌসুমের যে ঘাস বর্ষা মৌসুমে তা দিতে পারি না। আমাদের বর্ষা মাসে যে মনে করেন যে পানি আসলে পরে আমাদের গরুর রোগ হয়, এই মাই আসে, তারপর যে উলান ফুলে যায়। সরকারের কাছে আমাদের নিবেদন, গরুর গোখাদ্যর দাম আমরা একটু কম চাই, আর দুধের মূল্য পর্যাপ্ত পরিমাণে আমরা পাই না। তবে বর্ষায় দুধের উৎপাদন বাড়ার পাশাপাশি গবাদি পশুর রোগ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগের কথা জানায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাণী সম্পদ বিভাগ থেকে আগে থেকে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি যেন তারা এই সময়টাতে তারা সাইলেজ শুরু করে শুকনো খড় তারা যেন সংগ্রহ রাখে, পাশাপাশি যেন গবাদি পশুর রোগ বালাই যেন না আসে, জন্য
আমরা আগাম গবাদি পশু টিকা দিয়ে থাকি এবং আমরা এটা এখনও চালিয়ে আছি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে সাজাদপুরে দুগ্ধজাত গাভী রয়েছে প্রায় 2 লাখ, যা থেকে প্রতিদিন উৎপাদন হয় প্রায় 5 থেকে 6 লাখ লিটার দুধ। বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ। ময়মনসিংহের বাজারে সরবরাহ ভালো সবজির, এতে বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে। এদিকে মেহেরপুরে কয়েক মাস ধরেই চড়া গরুর মাংসের দাম, তবে তুলনামূলক কিছুটা কম রয়েছে মুরগি ও খাসির মাংসের দাম। বিস্তারিত জানতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ এবং মেহেরপুরে আছেন মুজাহিদ আল মুন্না। শুরুতেই ময়মনসিংহে যেতে চাই ইমতিয়াজ, বাজারে সবজির দরদাম কেমন দেখছেন, সরবরাহ কেমন আছে জানাবেন। শাফিন, গত 2 দিন বিশেষ করে শুক্রবার, শনি, রবি এই 3 দিনে আমরা যেটা দেখতে পেরেছি যে আজকে মৈছুয়া বাজারে পাইকারি যে সবজির যে প্রতিদিন যে হাটটি বসে সেখানে সবজির কিন্তু একটু কিছুটা সরবরাহ বেড়েছে। 2-1টি সবজির দাম অপরিবর্তিত থাকলে বেশিরভাগ সবজির দাম কিন্তু আরও গত 2-3 দিনের ব্যবধানে 3-4 টাকা পর্যন্ত পাইকারি দামে কেজিতে কমেছে। আমরা বিভিন্ন সবজি দেখতে পাচ্ছি, মূলত ময়মনসিংহের যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চর থেকে বিভিন্ন কৃষক, পাইকার, ফড়িয়ারা সেখানে ব্যবসা বাণিজ্য করেন। আমরা কচুরমুখী দেখতে পাচ্ছি। এই কচুরমুখী কিন্তু গত 3 দিন আগেও ছিল 60 টাকা কেজি, সেটা 10 টাকা কেজি কমেছে, 50 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। পটল ছিল আপনার 30 টাকা কেজি, সেটা 5 টাকা কমে 25 টাকা করে বিক্রি হচ্ছে। শীতকালীন সবজির ভিতরে শিমটা আসলে সবচেয়ে বেশি দাম যাচ্ছে, 250 টাকা কেজি বিক্রি হচ্ছে এই শিম। এছাড়া আসলে আমরা করলা দেখতে পাচ্ছি, করলাটাও কিন্তু গত 3 দিনের ব্যবধানে আরও 5 টাকা কমে করলা বিক্রি হচ্ছে 45 টাকা করে, যেটা 50 টাকা গত 3 দিন আগে ছিল, যেটা স্বস্তির বিষয়। কাঁচামরিচ বিশেষ করে 3 দিন আগে 200 টাকা কেজি কাঁচামরিচ কিনতে হয়েছে ময়মনসিংহের ক্রেতাদের, আজকে সেটি 50 টাকা কমে আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 45 টাকা, তার মানে 50-55 টাকা পর্যন্ত কিন্তু কমেছে। যেটা বলছেন কৃষকরা যে স্থানীয় কাঁচামরিচের পাশাপাশি যে ভারতীয় এলসির যে কাঁচামরিচ সেটি বাজারে আসার কারণে আরেকটু দাম কমেছে। আমরা বেগুন দেখতে পাচ্ছি, বেগুনের দামটা কিন্তু গত সপ্তাহের মতোই রয়েছে, 55-60 আকার প্রকার ভেদে কিন্তু 55-60 টাকা এটি চরাঞ্চলের বেগুন, এবং এটি কৃষকরা এনেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শশা, এই শশাটিও বেশ ভালো দাম যাচ্ছে, গত যদিও 3 টাকা 4 টাকা পর্যন্ত কমেছে, এটি গত 3 দিন আগে 60 টাকা ছিল, আজকে আমরা পাইকারি দাম দেখতে পাচ্ছি যে 55 টাকা করে বা 50 টাকা করে এরকম দামে বিক্রি হচ্ছে শশা। এবং পেঁপের দামটা সবচেয়ে সস্তা যদি বলতে হয়, যে 12-13 টাকা করে কেজি পেঁপে বিক্রি হচ্ছে। এখানকার যারা কৃষক রয়েছেন, চাষি রয়েছেন, পাইকার, ফড়িয়া রয়েছেন, তারা খুব ভোর থেকেই এই ময়মনসিংহের মেছুয়া বাজারে তাদের উৎপাদিত সবজি নিয়ে আসে এবং বিভিন্ন বিভাগীয় শহর থেকেও কিন্তু সবজির সরবরাহ বাড়ে। সব মিলে যেটা আমরা দেখতে পেরেছি যে আজকে সবজির দামটা মোটামুটি কিছুটা কম রয়েছে এবং কাঁচামরিচের দামটাও কমেছে। সব মিলে শাফিন, এই ছিল ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে পাইকারি সবজির দরদামের সর্বশেষ খবর আমার কাছে। এবার একটু মাংসের বাজারে যেতে চাই, মুন্না জানাবেন যে গরুর মাংসের দাম মেহেরপুরে চড়া অনেকদিন ধরে, কত কেজি ধরে বিক্রি হচ্ছে, চড়া থাকার কারণ কি, এছাড়া অন্যান্য মাংসের দাম কি? শাফিন, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুরে টানা কয়েক মাস ধরেই কিন্তু চড়া গরুর মাংসের দাম। আমি যদি আজকের বাজারের কথা বলি, আজকে কিন্তু মেহেরপুর বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা করে, যা গত কয়েক মাস ধরেই এমন দামে বিক্রি হচ্ছে। আমি কয়েকজন গরুর মাংস ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে প্রতিনিয়ত যে গোখাদ্যর দাম, বিশেষ করে বিচুলি, ভুসি থেকে শুরু করে খোল, প্রত্যেকটা পণ্যের দাম কিন্তু গত কয়েক মাসের ব্যবধানে কেজিতে 50 থেকে 60 টাকা করে বেড়েছে, যার ফলে গরু উৎপাদন করতে কিন্তু অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে খামারিদের। এর ফলেই কিন্তু গরুর দামটা আসলে দিনে দিনে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন টানা প্রায় 2-3 মাস থেকেই কিন্তু 750 টাকা করে গরুর মাংস বিক্রি হচ্ছে। তবে কিছুটা স্বস্তি মিলেছে মুরগির এবং ছাগলের মাংসের বাজারে। আমি যদি আজকের কথা বলি, আজকে মেহেরপুর বাজারে ছাগলের মাংস বিক্রি হচ্ছে, যেটি খাসি সেটি সর্বোচ্চ 1000 থেকে 950 টাকা কেজি দরে, যা গত কয়েক সপ্তাহ আগেও কিন্তু 1000-এর বেশি দামে বিক্রি হচ্ছিল। সবচাইতে বেশি কমেছে মুরগির বাজার। আমি যদি আপনাকে বলি, প্রতি কেজি
মুরগিতে সব ধরনের মুরগিতেই কমেছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। আমি যদি বলি গরিবের যে মুরগি ব্রয়লার মুরগি সেটি কেজিতে 20 থেকে 30 টাকা কমে আজকের বাজারে বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে মেহেরপুর বাজারে 240 থেকে 50 টাকা কেজি দরে, যা কয়েক সপ্তাহ আগেও 280 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এর পাশাপাশি দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে, যা গত কয়েক সপ্তাহ আগেও 550 থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। সব মিলিয়ে মুরগির বাজারে কিন্তু গ্রাহকদের এক ধরনের স্বস্তি মিললেও চড়া দামে কিনতে হচ্ছে গরুর মাংস। তাই গরুর মাংসর দাম সহ সকল পণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বাজার মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন ভোক্তারা। শাফিন, এই ছিল আমার কাছে মেহেরপুরের মাংস বাজারের সর্বশেষ পরিস্থিতি। মুজাহিদ আল মুন্না মেহেরপুর থেকে। এর আগে ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ জানাচ্ছিলেন বাজার পরিস্থিতি। এখন সকালে একটা বিরতির পর ফিরবো, আবারও সাথেই থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। ব্রাহ্মণবাড়িয়ায় গত 3 মাসেরও বেশি সময় ধরে পরম যত্নে প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। এখন চলছে শেষ মুহূর্তের ঘষা মাজা, আর কয়েকদিন পরেই রং তুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হবে দেবী দুর্গা সহ অন্যান্য দেবতাদের প্রতিমা। আজুল সঞ্চয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জেলায় শতাধিক শিল্পী এবার দুর্গাপূজার জন্য প্রতিমা তৈরি করছেন। পূজার সময় ঘনিয়ে আসায় শিল্পীদের ব্যস্ততাও বেড়েছে অনেক। রাত দিন কাজ করে গড়ে তুলছেন দেবী দুর্গা সহ অন্যান্য দেবতাদের প্রতিমা। তাদের সুনিপুণ কারুকাজে যেন প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিমাগুলো। তবে এবার বড় মণ্ডপের চেয়ে ছোট মণ্ডপ হচ্ছে বেশি। এ কারণে কাঙ্ক্ষিত মুনাফা হচ্ছে না শিল্পীদের। এছাড়া বেড়েছে উপকরণের দাম। শিল্পীদের সঙ্গে তাদের সহযোগীরাও পূজার এই মৌসুমে বাড়তি টাকা আয় করেন প্রতিমার কাজ করে। এবার ভাটা পড়েছে তাদের আয়ও। সব মিলে আমরা খুব ব্যস্ততার মধ্যে দিন কাটাতেছি। এখন দিনে রাত্রে কাজ করতেছি, মনে করেন কাজের কোনো রাত্র 3টা 4টা আমরা কাজ করি। রেট তো এবার একবারে অল্প সীমিত রেট, যা জায়গা 50 জায়গা 30। তো মনে করুন এটা তো ব্যবসা তো মনে করুন এটা চলাই তৈব কারখানা। হ্যাঁ, নানা সমস্যার কারণে এবার বড় মণ্ডপের কোনো কাজ পাওয়া যায় না, বড় রেটের কোনো কাজ পাওয়া যায় নাই। প্রতিমা তৈরিতে ব্যবহৃত এঁটেল ও দোআঁশ মাটির দাম গেল বছরের তুলনায় প্রতি ট্রাকে প্রায় 2000 টাকা বেড়েছে। এছাড়া বেড়েছে বাঁশ ও খড়ের দামও। সাম্প্রতিক ভয়াবহ বন্যা, আর্থিক সংকট এবং গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে এবার দুর্গোৎসবের কলেবর কমছে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের এ নেতা। আমার দেশবাসী তো বানবাসী হয়েছে, তা আমার ভিতরে কিভাবে আনন্দ আসবে? আমার দেশের এতগুলো ছাত্র, এতগুলো নিরীহ মানুষ মরেছে বা শহীদ হয়েছে, ওটাও তো আমাদেরই তো ভাই। তাই আমাদের পূজাটা সাত্ত্বিকভাবেই হবে। তবে এরকম আড়ম্বরে যে জিনিসটা লাইট এরকম আমরা এভাবে করব না। ব্রাহ্মণবাড়িয়ায় এবার 528টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গেল বছরের তুলনায় 73টি মণ্ডপ কম। 9 অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। দুর্গাপূজার 2 সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকলেও কলকাতা সহ অন্যান্য শহরে জমেনি পূজার কেনাকাটা। ইতিমধ্যে বোনাস হাতে পেলেও ক্রেতাদের ভিড় নেই মার্কেটে। লোকসান এড়াতে ছাড় দেওয়ার কথা ভাবছেন ব্যবসায়ীরা। তারা বলছেন বন্যা ও আরজি কর কাণ্ডে ভাটা পড়েছে উৎসবে। কলকাতা থেকে কমল দত্তের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত। নিউ মার্কেট থেকে হাতিবাগান, গড়িয়াহাট থেকে ধর্মতলা চত্বর, দেখে বোঝার উপায় নেই শারদীয় দুর্গাপূজার আর 1 মাসেরও কম সময় বাকি। পূজার বেশ কিছুদিন আগে থেকে কলকাতায় শুরু হয়ে যায় কেনাকাটার তোড়জোড়। ক্রেতাদের আনাগোনায় মুখর হয়ে ওঠে বাজারঘাট। কিন্তু এবার শারদীয় দুর্গোৎসব ঘিরে কোনো ব্যস্ততা নেই পশ্চিমবঙ্গবাসীর। বিশেষ করে ছোট ব্যবসায়ীরা পূজা উপলক্ষে বড় অঙ্কের বিনিয়োগ করেন। ক্রেতাশূন্য বাজার দেখে তাদের কপালে চিন্তার ভাঁজ। আগামী দিনে কি হবে জানি না, কেননা চারিদিকে বন্যা হয়ে রয়েছে। এটা একটা ব্যাপার, মানুষ আগে বাঁচার চেষ্টা করবে, তারপরে জামা কাপড় কেনার চেষ্টা করবে। মেগা সিটি একটা হলো ভালো মেট্রো হতে, কিন্তু হলে কি হবে, সেইভাবে কোনো জোর বা উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে আপনার নেই।
গেল 9 আগস্ট নারী চিকিৎসক হত্যাকাণ্ডের জেরে 1 মাস ধরে থমথমে কলকাতার পরিবেশ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সবাইকে উৎসব ও পূজার আমেজ নিয়ে কাজে ফিরতে বললেও আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে সাফ জানানো হয়েছিল নির্যাতিতা বিচার না পেলে তারা উৎসবে ফিরবেন না। শুক্রবার বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে অডিও বার্তায় আরও একবার পূজার গুরুত্ব মনে করিয়ে দিয়ে মমতা বলেন, উৎসবের বেচাকেনার সাথে দরিদ্র জনগোষ্ঠীর অনেকেরই ভাগ্য জড়িত। যেহেতু বর্ষায় কয়েকটা দিন ব্যবসার ক্ষতি হয়েছে, তাই আমি মনে করি ছোট ছোট হকার থেকে শুরু করে দোকানদার, বড় দোকানদার যারা এইসব পুজোকে কেন্দ্র করে সারা বছরে একটা ব্যবসা করে, যাতে সারা বছর তাদের অনেকটা ইনকামের রাস্তা খুলে যায়, তাদের আয় যাতে বাড়ে। যদিও পূজার বাজারে মন্দার জন্য রাজ্যের বন্যা পরিস্থিতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো পুঁজির একটা বড় অংশ দিয়ে পূজার মালামাল দোকানে তুললেও ক্রেতাদের আনাগোনা না থাকায় বিপাকে বড় বিপণী বিতানের মালিকরা। তারা বলছেন, বন্যা ও নানা চাপের কারণে পূজার বেচাকেনা এখনও সেভাবে শুরুই হয়নি। নানা রকম পারিপার্শ্বিক রাজনৈতিক কারণে হলেও বাজার একটু খারাপ হচ্ছে, সেখানে আগের বারের মতো নেই। ক্রেতারা বলছেন, বন্যার কারণে নিম্ন ও মধ্যবিত্ত অনেক পরিবারের হাতে পর্যাপ্ত অর্থ নেই। আবার অবস্থাপন্ন ক্রেতাদের কেউ কেউ বাড়ির কনিষ্ঠ সদস্যের জন্য কেনাকাটা করতে আসলেও পারিপার্শ্বিক নানা কারণে নিজেদের জন্য কিছুই কিনছেন না। কেনাকাটা তো ধরুন করতে তো হবেই, মানে বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, একটু খারাপ অবস্থায় যায়, তাও মানে বাচ্চাদের খুশি করার জন্য মানুষের পরিস্থিতি সেভাবে নেই যে মানুষ নিজেকে তৈরি করে উঠতে পারেনি। অন্যবার যেমন পুজোর আগে একটা আলাদা একটা আনন্দ থাকে, আমেজ থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে, সেই জিনিসটা কিছুটা হলেও ভাটা পড়েছে। পূজা উপলক্ষে বাংলাদেশ থেকেও অনেক পর্যটক কলকাতায় আসেন কেনাকাটা করতে। তবে ভিসা শিথিল না হওয়ায় বাংলাদেশি ক্রেতাদের সংখ্যাও আশানুরূপ নয়। ফুটপাতের দোকানি থেকে নামি দামি শপিং মল, পূজার এই সময়টার জন্য মুখিয়ে থাকেন সবাই। অনেক নিম্নবিত্ত পরিবারের সংসার চলে তৈরি পোশাক, পূজার মণ্ডপসজ্জায় ব্যবহৃত সরঞ্জাম ইত্যাদি বানিয়ে। প্রাকৃতিক বিপর্যয় বা আর্যিকাণ্ডের জেরে এবার সীমিত আকারে পূজা উদযাপনের ঘোষণা দিয়েছে অনেক ক্লাব ও পাড়ার পূজা কমিটিগুলো। তবে এত কিছুর মধ্যেও আগামী 2 সপ্তাহে জমে উঠবে কলকাতার পূজার বাজার, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আরও একটা বিরতি নিচ্ছি, এখন সকালে ফিরবো একটু পরে, সাথে থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন এখন সকাল। মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার মালয়েশিয়াতে। দেশটিতে কর্মরত প্রায় 10 লাখ বাংলাদেশি। সাধারণ কর্মী ভিসার ক্যাটাগরিতে অন্যান্য দেশের কর্মীরা মাল্টিপল ভিসা পেলেও বাংলাদেশিরা পান সিঙ্গেল এন্ট্রি ভিসা। এই বৈষম্যের সমাধানে দেশটির সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি প্রবাসীদের। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারেকের প্রতিবেদন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 23 লাখেরও বেশি বৈধ সাধারণ কর্মীর কর্মসংস্থান হয়েছে মালয়েশিয়ায়, যার প্রায় অর্ধেকই বাংলাদেশি শ্রমিক। দেশটির 5টি কঠিন ও ঝুঁকিপূর্ণ খাতে সুনামের সঙ্গে কাজ করছেন বাংলাদেশিরা। অন্যান্য দেশের কর্মীরা মাল্টিপল ভিসা পেলেও বাংলাদেশিদের জন্য আছে শুধু সিঙ্গেল এন্ট্রি ভিসা। এতে বছরে একবারের বেশি দেশে ফিরতে হলে প্রয়োজন হয় আলাদা অনুমতির। এতে করে গুনতে হয় আলাদা ইমিগ্রেশন ফি। মালয় সরকারের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বৈষম্যের নিরসন চেয়ে হাইকমিশনকে স্মারকলিপি দিয়েছেন প্রবাসীরা। ভারত, পাকিস্তান, অন্যান্য দেশ যেখানে হচ্ছে মাল্টিপল ভিসা পায়, সেখানে হচ্ছে আমরা বাংলাদেশি প্রবাসীরা, সাধারণ প্রবাসীরা কেন হচ্ছে বৈষম্যের শিকার হব? কখনোই আমি দেখি নাই অন্তত যে মাঠ পর্যায়ে যে হাইকমিশন খোঁজ খবর নিচ্ছে যে আমাদের শ্রমিকের কী অবস্থা বা কি করছে। আমরাও চাই যাতে দূতাবাস দ্রুত আমাদের যে দাবিগুলো আছে এটা নিয়ে কাজ করবে। হাইকমিশনের মূল চত্বরের প্রবেশপথে বাধার মুখে পড়েন প্রবাসীরা। নানা নাটকীয়তার 4 ঘণ্টা পর স্মারকলিপি গ্রহণ করলেও কোনো কর্মকর্তা তাদের সঙ্গে দেখা করেননি। নানা দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটি হাইকমিশনার খুরশেদ আলম খাস্তগীর সহ শ্রম উইংয়ের কর্মকর্তা সুমন দাসের অপসারণের দাবি জানান প্রবাসীরা। আমরা মাল্টিপল ভিসা পাচ্ছি না, তো এই মাল্টিপল করণটা যেন কূটনীতিকভাবে আমাদের হাইকমিশনার মহোদয় যিনি হচ্ছে যে আমাদের অভিভাবক, বাংলাদেশ সরকারের কাছে সবসময় আমরা দাবি করব যে আমাদের অধিকারগুলো পূর্ণ হোক। প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট আরও 10টি দাবি স্মারকলিপিতে উত্থাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। 26শে সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে আরও কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।
এবারে দেশের বাইরের খবর। দ্বিতীয় ধাপে ভোট গণনা শেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অনুরা কুমারা দিশানায়কে। জেভিপি দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি জোটের এই প্রার্থীকে নিয়ে নির্বাচনের আগে থেকেই চলছিল নানা গুঞ্জন। ঐতিহাসিক এক নির্বাচনে জয়ের পর আবারও আলোচনায় বামপন্থী নেতার এই উত্থান। বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার। 22 সেপ্টেম্বর 2024 শ্রীলঙ্কার রাজনীতিতে এই দিনটি যত না গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশটির মার্ক্সবাদী নেতা অনুরা কুমারা দিশানায়েকের জন্য। গণ অভ্যুত্থানের 2 বছর পর অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার ভার নিতে যাচ্ছেন তিনি। সোমবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের কথা রয়েছে তার। 1968 সালের 24 নভেম্বর শ্রীলঙ্কার থাম্বুথেগামায় জন্মগ্রহণ করেন দিশানায়েকে। বেড়ে ওঠা কৃষিকাজ নির্ভর মধ্যবিত্ত পরিবারে। বাবা ছিলেন সার্ভে ডিপার্টমেন্টের অফিস সহকারী, মা গৃহিণী। 1995 সালে ইউনিভার্সিটি অফ ক্যালানিয়া থেকে ফিজিক্যাল সায়েন্সে ডিগ্রি অর্জন করেন দিশানায়েকে। একই বছর নির্বাচিত হন সোশ্যালিস্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ পদে। সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত থাকায় 1998 সালে জেভিপির পলিট ব্যুরোর একজন সদস্য হিসেবে কাজ শুরু করেন। 2004 সালে চন্দ্রিকা কুমারাতুঙ্গার সরকারের কৃষি ও পশুপালন মন্ত্রণালয়ের দায়িত্ব পান দিশানায়েকে। যদিও পরের বছর দল জেভিপির স্বার্থে পদত্যাগেরও ঘোষণা দেন তিনি। 2014 সালে জেভিপির শীর্ষ নেতা নির্বাচিত হন দিশানায়েকে। 5 বছর পর অংশ নেন 2019 সালের প্রেসিডেন্ট নির্বাচনে। যদিও মাত্র 3% ভোট পেয়ে বড়সড় ধাক্কা খান দিশানায়েকে। মার্ক্সবাদে দীক্ষিত হয়ে 70 ও 80 দশকে পরপর দুবার বিপ্লবের ডাক দেয় জেভিপি। এক পর্যায়ে বিপ্লবের পথ থেকে সরে সংসদীয় গণতন্ত্রের লক্ষ্যে যাত্রা শুরু করে দলটি। 2022 সালে ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে যে অভ্যুত্থান হয় সেখানেও সক্রিয় ভূমিকা রাখে জেভিপি। বিশেষ করে ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপির সাথে জোট গঠন করে রাজনৈতিকভাবেও প্রাসঙ্গিক হয়ে ওঠে দিশানায়েকের নেতৃত্বাধীন বাম দল জেভিপি। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও লঙ্কানদের ভবিষ্যৎ এখন অনুরা দিশানায়েকের ওপর। ঋণের বোঝায় জর্জরিত শ্রীলঙ্কাকে উদ্ধার করতে হলে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তাকে। সাম্য আর ন্যায় প্রতিষ্ঠার যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিলেন এই বামপন্থী নেতা, তার কতটুকু বাস্তবায়ন করতে পারবেন আগামী 5 বছরে, এখন সেদিকেই তাকিয়ে লঙ্কানরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv।